আমার নাম অরুণ কুমার চক্রবর্তী। বয়স 50-এর একটু বেশি। আমি বর্তমানে থাকি বালিগঞ্জে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজ আপনাদের যে ঘটনাটা বলতে চলেছি তা আদৌ ভৌতিক না অলৌকিক তা আপনারাই বলবেন। আমার কাছে তা আজও রহস্য হয়েই আছে। শুনুন তাহলে। আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। আমার জন্ম মাতলা নদীর তীরে এক অখ্যাত গ্রাম আসানপুরে। তখনকার সময়ে এই গ্রামের অবস্থা খুব ভালো ছিল না। গ্রামের বাড়িগুলো দূরে দূরে অবস্থান করত। এখন অবশ্য কিছু কিছু পাকা বাড়ি দেখা যায় এদিক ওদিক। জনবসতি আগের তুলনায় একটু বেড়েছে। তখন একটাও স্কুল ছিল না আমাদের গ্রামে। পাশের গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ছিল, সেখানেই পড়াশোনা হতো। একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র ছিল, এখন আর সেটা নেই। বদলে একটা গ্রামীণ হাসপাতাল গড়ে উঠেছে। আরেকটি হাট ছিল, যা বসতো সপ্তাহে একবার গ্রামের পাশে বয়ে চলা নদীর তীরে। এখন বসে সপ্তাহে 2 বার। শহরের বড় রাস্তা আমাদের গ্রাম থেকে 5 মাইল দূরে। বর্তমানে আমাদের গ্রামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ডাকঘর হয়েছে। আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের নাম ছিল বিমল ভট্টাচার্য। একমাত্র সারা গ্রামের মধ্যে তার বাড়িটি হলো 2 তলা। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। গ্রামের সকলের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। তিনি সকল সমস্যায় হাসি মুখে সমাধান করতেন। গ্রামের মানুষেরা তাকে খুব ভালোবাসত। এতটাই শ্রদ্ধা ভক্তি করত যেন তিনি গ্রামের সকলের কাছে ভগবানের সমান। তার 2 ছেলে, বড় ছেলের নাম অসিত ভট্টাচার্য আর ছোটটির নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। দুজনেই কলকাতায় চাকরি করত। এখন তাদের কি অবস্থা তা আমার জানা নেই। এই কাহিনী যখনকার, তখন বিমল ভট্টাচার্যর বয়স ওই 75। সেদিনটা ছিল শ্রাবণ মাসের কোনো একদিন। দীর্ঘ 4 মাস ধরে ভট্টাচার্য মশাই কি এক পেটের সমস্যায় ভুগছিলেন। আমাদের গ্রাম ও পাশের গ্রাম থেকে অনেক ডাক্তার কবিরাজ শত শত চেষ্টা করেও যখন রোগ সারাতে পারল না, তখন কলকাতায় খবর দেওয়া হলো। সেই মতো চিকিৎসা শুরু হলো। এই রকম ভাবে চলতে চলতে এক শনিবার সকালে তিনি দেহ রাখলেন। এমন ঈশ্বরতুল্য মানুষের মৃত্যুতে সারা গ্রামের লোক জড়ো হলো তার বাড়ির সামনে। খবর পাঠানো হলো কলকাতায় তার ছেলেদের কাছে। বড় আর ছোট ছেলের ফিরতে রাত হয়ে গেল। অফিস করে এতদূর গ্রামে আসতে সময় তো লাগবেই। আর তাছাড়া তখন এইসব গ্রামের দিকে এত যানবাহনও ছিল না। শবদেহ নিয়ে বেরোতে বেরোতে রাত 10টা বেজে গেল। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যদিও সেই সময়টা কিছুটা ধরেছিল। ঠিক হলো গ্রামের জোনা 10 ছেলে যাবে আর মোড়ল মশাইয়ের বাড়ির 10 জন লোক যাবে শ্মশানে, মোট 20 জন। আমিও সেই জোনা 10 মধ্যে একজন। একে শ্রাবণ মাস, তাই গ্রামের মেঠো রাস্তা কাদায় একাকার, ঠিকমতো পা ফেলা কঠিন। তাও আমরা অনেক হ্যারিকেন আর মশাল জ্বালিয়ে এগিয়ে চললাম বলহরি হরিবোল বলতে বলতে শ্মশানের উদ্দেশ্যে। যেখানে নদীর ধারে হাট বসত, তার থেকে 5 কিমি উত্তরে শ্মশান। এই শ্মশান গ্রামের বাইরে অবস্থিত। যখন পৌঁছানো হলো, তখন শ্মশান একেবারে শান্ত। এতটাই নিস্তব্ধ যেন এ পরিবেশ পৃথিবীতে নয়, বরং তার বাইরে অবস্থিত, এটাই মনে হচ্ছিল। চারিদিকে মোড়ার মাথার খুলি, শবের গায়ে জোড়ানো গামছা, চাদর, ভাঙা লাঠি ছড়িয়ে ছিটিয়ে। গ্রামের শ্মশানে এমনিতেই বেশি লোক থাকে না, তার উপরে এই বাদলার রাতে খুব একটা প্রয়োজন না হলে কেই বা আসবে এই মরার দেশে। আমরা কয়েকজন মিলে
কাঠ জোগাড় করে চুল্লি সাজালাম। কাঠ ভিজেছিল বলে ভালো করে আগুনও ধরতে চাইছিল না, তাও আগুন ধরানো হলো কোনো রকমে। বড় ছেলে মুখে আগুন দিল। প্রায় মিনিট 15 পরে আবার শুরু হলো বৃষ্টি। মৃতদেহ সম্পূর্ণ দাহ হয়নি তখন। আগুনের উপর বৃষ্টির জল পড়াতে আগুন ক্রমশ নিভে আসছিল। শ্মশানে একটাও মাথা গোঁজার ঠাঁই ছিল না শবযাত্রীদের জন্য। আমরা বাধ্য হয়ে গ্রামের মুখ ধরলাম। কি করব, এই ফাঁকা শ্মশানে বৃষ্টিতে ভেজা কি ঠিক? আর যখনই বৃষ্টি হচ্ছে একেবারে ঝমঝমিয়ে। আমরা কিছুটা এগিয়ে এসেছিলাম, হঠাৎ অসিত চিৎকার করে বলে উঠল, এ এ- এ কি? কে ও? আমরা সেই মুহূর্তে পিছন ফিরে তাকালাম। অত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না কিছুই, তার উপর বৃষ্টি। মাঝে মাঝে আকাশ রাঙিয়ে একটা দুটো বিদ্যুতের রেখা ঝলসে উঠেছিল। সেই আলোয় দেখলাম একটা রোগা শীর্ণ মতো লোক ভট্টাচার্য মশাইয়ের শবদেহের উপর ঝুঁকে কি যেন করছে। ঠিক যেন একটা ছায়ার গায়ে কেউ মাংস বসিয়েছে, এমনই দেখতে লাগছিল লোকটাকে। ততক্ষণে আগুন প্রায় নিভে এসেছে, অর্থাৎ মৃতদেহ সম্পূর্ণ দাহ হয়নি। আমরা সবাই অবাক এই দৃশ্য দেখে। ইন্দ্রজিৎ চিৎকার করে বলে উঠল, এই কে রে? কি করছিস ওখানে? সেই চিৎকার শুনে মৃতদেহ থেকে মাথা তুলে আমাদের দিকে তাকালো লোকটা। আবার আকাশে কড়কড় করে উঠল একটা বিদ্যুতের রেখা। দেখলাম ওই রোগা শীর্ণ লোকটার দুই চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে। ওই বৃষ্টির মধ্যে ভিজে জানি না অন্য কার কি অবস্থা হয়েছিল, অন্তত আমার সারা শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা হিমস্রোত বয়ে গেল। এই দৃশ্য দেখে আমরা কেউ সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকিনি, দৌড় দিয়েছিলাম গ্রামের উদ্দেশ্যে। এরপর কেটে গেছে বহু বছর। আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম, কলকাতায় কলেজে ভর্তি হলাম, পরে একটা চাকরি জোটালাম। এখনো মাঝে মধ্যেই ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন ভাবি এই ইট কাঠ পাথরের কলকাতায় ওই ঘটনা কিছুই নয়, সম্পূর্ণ অবাস্তব। কিন্তু মন তখন জানান দেয়, গ্রামের ওই রকম পরিবেশে অনেক সময় এইসব অবাস্তব ঘটনাও বাস্তব হয়। আমি আজও বুঝতে পারিনি ওই রোগা শীর্ণ লোকটা কে ছিল।